আইডিয়ায় কিন্তু অনেক বিস্ফোরক ছিল যেটা চার্চের সাথে মিলতো না। হ্যাঁ, সো চার্চের সমর্থনটা যেন উনি না হারান সেজন্য উনি সবসময় চেষ্টা করেছেন, এবং সে কারণেই উনি সবসময় স্তুতি করেছেন চার্চের, বা উনাকে যেন গ্যালিলিওর ভাগ্য বরণ করতে না হন সেই চেষ্টাটা উনি করেছেন। কিন্তু উনি আরেকটা জিনিস তার জীবনী থেকে আমরা পাই, উনি কিন্তু তার জীবনের শুরুতে উনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন, এবং সামরিক বাহিনী থেকে তিনি বেরিয়ে এসে তারপরে তার লোকজন ভালো লাগতো না, তিনি একা একা এগুলো, এবং তিনি ফ্রান্স থেকে চলে গিয়েছিলেন হল্যান্ডে একা থাকতে পছন্দ করতেন। তারপরে তিনি কিন্তু গণিত শাস্ত্রের সঙ্গে দর্শনের একটা যোগসূত্র খুঁজে পেলেন, যেটা আমার কাছে একটা অসম্ভব জিনিস মনে হয়েছিল যখন আমি এটা জানতে পারি। এই যে গণিত শাস্ত্রের সঙ্গে কিন্তু পরবর্তীকালে আবার জ্যামিতির সঙ্গে দর্শনের একটা মিল পেয়েছিল আরেকজন, স্পিনোজা। আচ্ছা, তো এই জিনিসগুলো তার মাথায় যে এলো, এটা সম্পূর্ণ মৌলিক চিন্তা, তাই না? মৌলিক চিন্তাগুলো তো গণিতের সাথে দর্শনের যে যোগসূত্র সেটা কিন্তু শুধু দেকার্তের সময় থেকেই না, এটা আরো আগে থেকে। যেমন ধরেন পাইথাগোরিয়ান যারা, ওনারা কিন্তু সংখ্যার সাথে সৃষ্টির একটা সম্পর্ক ওনারা সবসময় দেখতেন, এবং সংখ্যা নিয়ে পাইথাগোরিয়ানরা কাজ করেছেন। প্লেটো, হ্যাঁ, উনি একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান ছিলেন, এবং প্লেটোর একাডেমিতে প্রবেশ করতে হলে ম্যাথমেটিক্সটা জেনে প্রবেশ করতে হতো। সেই অর্থে দেকার্ত কিন্তু ফিলোসফার পাশাপাশি উনি কিন্তু গ্রেট ম্যাথমেটিশিয়ান। উনি কার্টেসিয়ান জিওমেট্রির জনক, উনি এটা আবিষ্কার করেছেন। হ্যাঁ, এটা ছাড়াও ফিজিক্সে ওনার বেসিক, অপটিক্সে বা ধাতুবিদ্যায় ওনার কিন্তু বেসিক কন্ট্রিবিউশন আছে, সায়েন্টিফিক কন্ট্রিবিউশন আছে। তারপরে লাইবনিজ, শুধু স্পিনোজা বলবো না, লাইবনিজ ক্যালকুলাসের জনক। হ্যাঁ, সো র্যাশনালিস্ট ধারার যারা ফিলোসফার, যারা যুক্তিবাদী ধারার যারা ফিলোসফার, তারা কিন্তু অঙ্কের লজিকটাকে খুব তাদের তত্ত্বকে প্রমাণের জন্য সবসময় ব্যবহার করেছেন। হ্যাঁ, এবং দর্শনের সাথে অঙ্কের সেই যোগসূত্র আপনি যদি তারপরেও আসেন ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন এইজ, আপনি যদি ফ্রেজের কথা বলেন, আজকে ফ্রেজ ছাড়া কিন্তু, ফ্রেজের চিন্তা ছাড়া, ফ্রেজের লজিক ছাড়া কিন্তু আজকের আইটি টেকনোলজি ডেভেলপই করতো না। হ্যাঁ, সো এই যে ফিলোসফারদের চিন্তাগুলো আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা, আমাদের সভ্যতাকে ক্রমাগত অগ্রসর করিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, এবং আমাদের এই সভ্যতার সাথে তো অবশ্যই অঙ্কের একটা যোগসূত্র আছে, এবং মডার্ন ম্যাথমেটিক্সের ভিত্তিও কিন্তু দেকার্তের এক্সপেরিমেন্ট, দেকার্তের ম্যাথমেটিক্স, সেটাও কিন্তু স্থাপন করিয়ে দিয়েছেন। দেকার্ত অঙ্কের ব্যাপারে এত, জিওমেট্রির ব্যাপারে এত মুভড ছিলেন কেন, বা র্যাশনালিস্টরা এত মুভড কেন ছিলেন, সেটার ইয়েটা হচ্ছে যে র্যাশনালিস্টরা সবসময় সার্টেনিটি, দে সার্চ ফর সার্টেনিটি, চরম নিশ্চয়তার তারা সন্ধান করেন, এবং এই সার্টেনিটিটা কিন্তু ম্যাথমেটিক্সে পাওয়া যায়। 2+2 অলওয়েজ এটা কিন্তু 4 হবে। হ্যাঁ, এটা কখনোই 5 হবে না বা 3 হবে না। হ্যাঁ, বা জিওমেট্রিতেও একটা সার্টেনিটি আছে। হ্যাঁ, জিওমেট্রিক ফিগার যদি বলেন, জিওমেট্রিক ফিগার দিয়ে, যেমন ধরেন যে একটা ত্রিভুজ, এটার একটা শীর্ষ আছে। হ্যাঁ, সো মনে হয় যে আমি বোধহয় কোথাও অগ্রসর হচ্ছি বা আদার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, ওই শীর্ষ দিয়ে বোধহয় আদার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। আপনি যদি রেনেসার আগের যদি স্কাল্পচারগুলো দেখেন, আপনি গথিক স্কাল্পচারগুলো দেখেন, চোখা, হ্যাঁ, মানে কোথাও যেন উঠতে চায়, উড়ে যেতে চায়। হ্যাঁ, আদার ওয়ার্ল্ডে পৌঁছে যেতে চায়, ঊর্ধ্ব গগনে অঙ্গুলি দিচ্ছে। সো ওই সার্টেনিটিটা কিন্তু ম্যাথমেটিক্স থেকে পাওয়া যায়। এবং আপনি ডিসকোর্সেও দেখবেন যে দেকার্ত কিন্তু বারবার বলেছে যে ম্যাথমেটিক্সে সার্টেনিটির সন্ধান নাই, কেন ম্যাথমেটিক্স নিয়ে কেন জ্ঞানটাকে অগ্রসর হতে পারছে না। এটা কিন্তু দেকার্তের একটা বড় ধরনের একটা আক্ষেপ ছিল। আচ্ছা, আমাদের বর্তমান বাস্তব জগতে এটা বুঝলাম যে এক সময় ছিল যখন জ্ঞান নিয়ে লোকেরা শুধু কথা বলে, আমরা তো এখন আর ওটা নিয়ে অত ভাবি না। এটা নিয়ে কি কেউ ভাবে? এখনকার দার্শনিক কারা? আপনি? না, আমি দার্শনিক না, অবশ্যই আমি দার্শনিক তো তৈরি হচ্ছে না। আপনি যে বার্ট্রান্ড রাসেলের কথা বলতে চেয়েছিলেন আমাকে, এই বার্ট্রান্ড রাসেল একজন দার্শনিক, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় দর্শন শাস্ত্রের যা অ্যাটেন্ড করার ছিল তা অ্যাটেন্ড করা হয়ে গেছে। অ্যাটেন্ড করার পরে এখন আর দর্শন আর অগ্রসর হতে পারছে না, ওখানেই রয়ে গেছে। এবং যা প্রাপ্তি, দর্শন শাস্ত্রে যা প্রাপ্তি, এই টেকনোলজি বলেন, সভ্যতা বলেন, সব আমরা পেয়ে গেছি। আপনি কি তাই মনে করেন? আমি আপনার মতের সাথে পুরোপুরি একমত হতে পারছি না, এই কারণেই যে দেখেন, সভ্যতা যত অগ্রসর হয়েছে, এটা কিন্তু দার্শনিক চিন্তার ফলেই অগ্রসর হয়েছে। ধরেন 20 শতাব্দীর দুটো বিগ পাওয়ার, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন এবং
আমেরিকা, এই দুটো কিন্তু দুজন দার্শনিকের চিন্তার ফল। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, হচ্ছে কার্ল মার্কস, এবং টম পাইনের দার্শনিক চিন্তার ফল হচ্ছে আজকের আমেরিকা। তারপরে ধরেন আপনি যদি বলেন যে ইনফরমেশন টেকনোলজি ফ্রেজ ছাড়া আজকের আইটি টেকনোলজি আসতোই না। তারপরে ধরেন আজকের মডার্ন এজে যেমন ধরেন নারীর ভোটাধিকার, উলস্টেনক্রাফট যদি চিন্তা না করতেন নারীর ভোটাধিকার আজকে অনেক দেরি হতো আসতে। আইনস্টাইন কিন্তু তার সায়েন্টিফিক ডিসকভারি করতে পারতো না যদি না নিউটনের চিন্তা আজকে থাকতো। যেমন ধরেন এনলাইটেনমেন্ট, এটার জন্য দরকার ছিল ভলতেয়ারের। হ্যাঁ, আজকে কিন্তু দার্শনিক চিন্তা, আপনি যদি বলেন আজকের দিনের দার্শনিক, আজকের দিনের অবশ্যই দার্শনিক আছে। যেমন ধরেন ডব্লিউ.ভি. কুইন, আজকে তো নিউ সায়েন্টিস্টের যুগ আর কি। ডব্লিউ.ভি. কুইন বা স্কিনার, হ্যাঁ, ইভেন আইনস্টাইন, এদের চিন্তার ফলে কিন্তু আজকের দর্শনটা আবর্তিত হচ্ছে। আজকের যুগের সমস্যাগুলো কি কি? ধরেন সায়েন্সের সমস্যা, আমরা বায়োটেকনোলজি জানি, আমরা জেনেটিক টেকনোলজি জানি, আমরা মানুষকে ক্লোন করার মতো টেকনোলজি মানুষ কিন্তু জানে। কিন্তু এই টেকনোলজি জেনে আমরা কি করব? আমরা কি ধরনের সোসাইটিকে ডেভেলপ করতে চাই সেটার উপরেই কিন্তু নির্ভর করবে আমি এই টেকনোলজি দিয়ে কি করব। নট অনলি দ্যাট, আমি মানুষের প্রতি আর দায়িত্ববোধ কি, আমার পরবর্তী প্রজন্মের প্রতি আমার কি দায়িত্ববোধ, আমার এনভায়রনমেন্টের প্রতি কি আমার কি দায়িত্ববোধ, এগুলো কিন্তু না বিজ্ঞানের আওতাধীন বিষয়, না আজকের এথিক্স বা আজকের আর্টের আওতাধীন বিষয়। এই বিষয়টা হচ্ছে দর্শন। আমাদের কিন্তু এইখানেই করতে হবে। আজকের দার্শনিক প্রশ্নগুলো কিন্তু এইগুলো। কয়েকদিন আগে জাফর ইকবালের একটা খুব চমৎকার উপন্যাস পড়ছিলাম, উপন্যাস না, এটা ছোট গল্প, নিশির জন্য ভালোবাসা। এবং সেখানে উনি বলছেন যে মানুষ অমর হয়ে গেছে আর কি। মানুষ অমরত্ব কিভাবে অর্জন করতে হয় সেটা জেনে গেছে, টেকনোলজি মানুষের জানা। আমরা যারা বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে ক্রোমোজোম যখন বিভাজিত হয়, ক্রোমোজোমের মাথায় একটা ছোট্ট গুলটির মতো থাকে, যেটা জুতার ফিতার পিছনে, লেসের পিছনে যেটা লাগানো থাকে, এটাকে বলা হয় টেলোমেয়ার। এই টেলোমেয়ারটা একবার ক্রোমোজোম বিভাজিত হয়, টেলোমেয়ারটা একটু ছোট হয়, আবার বিভাজিত হয়, আরেকটু ছোট হয়, এবং শেষ হতে হতে এমন একটা পর্যায়ে আসে যখন বিভাজিত হওয়ার মতো আর টেলোমেয়ার অবশিষ্ট থাকে না, সেটাই হয় বার্ধক্য। হ্যাঁ, এবং যদি টেলোমেয়ারটা অনন্তকাল ধরে বিভাজিত হতে পারত তাহলে কিন্তু আমরা বার্ধক্যে পৌঁছাতাম না। হ্যাঁ, এবং আমরা অমর হয়ে যেতাম। এবং টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আজকে শুনে এটা খুব অবিশ্বাস্য মনে হতে পারে, বা টেলোমেয়ারের ফার্দার বিভাজনের প্রক্রিয়াকে আজকে না, হয়তো 1000 বছর পরে ডেফিনেটলি বিজ্ঞান এটা আবিষ্কার করে ফেলবে। তো তখন কি হবে? আমি এই টেকনোলজি জেনে মানুষ কি করবে? মানুষ কি অমর হয়ে থাকবে? অমরত্ব কি মানুষের এটা ডেস্টিনি? তাহলে এই প্রশ্নটা তো দার্শনিক প্রশ্ন। দেখুন, আজকের জন্য না, আজ থেকে হাজার হাজার বছর পরেও দর্শনের অনেক বেসিক প্রশ্ন নিয়ে মানুষকে চিন্তা করতে হবে এবং ডিসকভার